আরো একবার নজর রাখবো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। আজ জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এই ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা। কার্যত ৬,৯০৯টি আসনের মধ্যে ২,১০৩টি আসনের ফলাফল আজ ঘোষণা করা হচ্ছে। এবং আজ এই মুহূর্তে যে চিত্র উঠে আসলো পুরাতন আগরতলা ব্লক থেকে, যেখানে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, পুরাতন আগরতলা ব্লকের বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। বিস্তারিত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। কি বলছে শুনুন। জেলা পরিষদের 10 নম্বর আসনের বিজেপি প্রার্থী কামনা সরকার ইতিমধ্যে জয়ী হয়েছেন। পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশ হয়ে গেছে। সরাসরি যাব প্রার্থীর কাছে। কি বক্তব্য, কেমন অনুভূতি, কেমন লাগছে? খুব ভালো যে 10 নম্বর আসন থেকে যে আমি জয়ী হয়েছি, যে আমার যে স্যার রতন চক্রবর্তীর আশীর্বাদে বা আমার মহিলা মোর্চার যে প্রেসিডেন্ট পম্পিদি বা আমার কার্যকর্তার সবার জয়, আমার জয় না, সাধারণ জনগণের জয়। যে আমি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হিসাবে যে জেলা পরিষদে যেভাবে কাজকর্ম করব, যে আমার প্রার্থীরা সবাই মিলে, আমরা যে 3 জন সবাই মিলে কাজ করব, বা আমার যে 5টা আসন থেকে যে দাঁড়িয়েছি তাদের জন্য কাজ করব। আগামী দিনে কি কি পরিকল্পনা এলাকার উন্নয়নে? কারণ যে জেলা পরিষদ থেকে যেভাবে কাজকর্ম আসে তাদের জন্য আমি, বা পঞ্চায়েতে 5টা পঞ্চায়েতের জন্য কাজ করব। কেমন লাগছে আজকে? খুব ভালো। ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি বিস্তারিত তুলে ধরেছে এবং একই সঙ্গে প্রার্থী কামনা সরকারের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছে। এক প্রকার সকাল থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বলা যায়। তারই মধ্যে আজ লক্ষ্য করা গেল পুরাতন আগরতলা ব্লকের বিজেপি প্রার্থী কামনা সরকার তিনি জয়ী হয়েছেন। এবং গোটা বিষয় প্রসঙ্গে সেখানকার বিধায়ক রতন চক্রবর্তী তিনি কি বললেন শুনুন। ভোট হয়েছে, আমরা এখানে প্রায় ২৭,০০০ ভোটে লিড করেছি। সে রেকর্ড, আমার মনে হয় যে খয়েরপুরের রাজনৈতিক ইতিহাসে এর চেয়ে বড় জয় বোধহয় কোনোদিনই হয়নি। আর পঞ্চায়েত এই জেলা পরিষদেও জয় তো এরকমই হবে, কারণ কৃষ্ণজিতের তো জয়ের ব্যবধান একটা কেন্দ্রেই দেখা যায় প্রায় ৯,০০০-এর উপর। সুতরাং এবং ওইটাতেও ভালো হবে, 12 নম্বর কেন্দ্রেও ভালো হবে, এইরকমই থাকবে। আগে থেকে আপনারা বলেছেন প্রতিযোগিতাটা জাস্ট বিরোধীদের জামানত জব্দ করা, সেই দিকটা কতটুকু আপনার সাথে? এটা হয়েছে, জামানত তো একদমই জব্দ হয়েছে। আগামী দিন জামানত জব্দ হয়েছে, মুখ পুড়েছে, মাঠের ভিত্তি হারিয়ে ফেলছে। আগামী দিন তো এদের ঘুরে দাঁড়ানোই কঠিন হবে, কারণ তাদের সমর্থকরা কার ভরসায়, কিসের ভরসায় লড়বে? এদের নেতাদেরই ঠিক ঠিকানা নেই। প্রথম আগের ইলেকশনে একেবারে কংগ্রেস সিপিএম গলাগলি করে ভাই ভাই যুক্তিহীনভাবে সারা জীবন খুনাখুনি করেছে, একে অন্যকে গালি দিয়েছে। আবার এবার এসে না আমরা আলাদা আলাদা লোক, মানে মজার চলে যেমন কথা বলে, এটা কোনো নীতিহীন দলে পরিণত হয়েছে এবার। আগামী দিন আপনারা শুনলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য। কার্যত বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে এক প্রকার উড়িয়ে দিয়ে তিনি বললেন যে বিরোধীরা এবার তাদের ভীতি হারাচ্ছে, যার কারণে এবার বিরাট মার্জিনের ব্যবধানে এবার কামনা সরকার যিনি প্রার্থী হয়েছেন এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, সেখানে আজ বিরাট মার্জিনে তিনি জয়লাভ করেছেন। তবে এই প্রসঙ্গে আমি চলে যাব, আমাদের সঙ্গে যেহেতু রয়েছে আমাদের স্টুডিওতে রানা ঘোষ, এবং বিস্তারিত জানবো। রানাবাবু, এই যে আজ বিরাট মার্জিনে জয়লাভের কথা আজ বিধায়ক রতন চক্রবর্তী তুলে ধরলেন, সেখানে এই জয় থেকে আগামী দিনে আপনাদের কি লক্ষ্য থাকবে এগিয়ে যাওয়ার জন্য? দেখুন, আমাদের এই যে জয়টা, সেটা বিগত দিনে আমাদের যেইভাবে বিরোধীদের আমরা গণতন্ত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য বিরোধীদের অবস্থানকে আমরা এই রাজ্যে, আমাদের যারা কর্মীরা আছে, রাজ্যের মানুষ যারা আছে, গণদেবতারা যারা আছেন, তারা সম্পূর্ণরূপে ধরুন মুছেই দিয়েছিল। কিন্তু আজকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ৭১% জায়গায় তারা প্রার্থী দিতে পারেনি। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমাদের খয়েরপুরের যিনি বিধায়ক উনি বলছেন যে বিরোধীদের জামানত জব্দ হয়েছে। তো শুধু খয়েরপুরেই নয়, বিভিন্ন জায়গায় বিরোধীদের জামানত জব্দ হয়েছে এবং হবেও। তো জামানত জব্দ মানে কি? দেখুন, নির্বাচনে লড়াই করেনি, প্রার্থী দিতে পারেনি,
কর্মী সমর্থক নেই, সেটা হলো এক ধরনের বিষয়। হ্যাঁ, সেটা একটা লজ্জাকর বিষয় অবশ্যই, কারণ একটা লম্বা সময় বিরোধীরা এই রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল কিন্তু প্রার্থী দিতে পারেনি। এবার যখন যেই কিছু জায়গায় তারা প্রার্থী দিয়েছে সেই জায়গাতেও তাদের জামানত জব্দ হচ্ছে। জামানত জব্দ মানে কি, যে রাজ্যের যারা গণদেবতারা তারাও কোনোভাবেই তাদেরকে মেনে নিতে পারছে না, তাদেরকে চিরতরে মুছে দিতে চাইছে। যদিও এটা প্রত্যাশিত নয়, কারণ গণতন্ত্র সঠিকভাবে টিকে থাকতে গেলে বিরোধী হওয়াটা আবশ্যক। তো আমরা তো চাই যে আমাদের যে সুশাসনের সরকার চলছে, এই সরকারের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা যেন বিরোধীরা আমাদেরকে দেখিয়ে দেয়। সেই জন্য গণতন্ত্র টিকে থাকা দরকার। কিন্তু যদি বিরোধী নাই থাকে, তাদের যদি কর্মী নাই থাকে, তাদের যদি সমর্থক নাই থাকে, তাহলে তো আমাদের কিছু করার নেই। এই রাজ্যের বুকে অগণিত মানুষ যারা কোনো এক সময় বিরোধীদের ছত্রছায়ায় ছিল, তাদের আশ্রয়ে লালন পালন হতো, তারা তখন পরবর্তী সময় যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসলো, তারা দেখতে পেল যে কি অবস্থান ছিল তৎকালীন সময়ে রাজ্যের অবস্থান। সে উন্নয়নের মাপকাঠিতেই বলুন, বিভিন্ন লাভার্থীদের সুযোগ সুবিধা বলুন, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন বলুন, বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের যে অবস্থান বর্তমানে আছে সেটার সঙ্গে রাজ্যের মানুষ তুলনা করছে। বিগত দিনের রাজ্যের অবস্থান আর আজকের অবস্থান তুলনা করছে। তুলনা করে যখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে, আমরা দেখতে পাই তারা বলে যে আকাশ পাতাল তফাৎ, দিন রাত্র তফাৎ, মানে আগের সরকার আর বর্তমান সরকার। তো সেই জন্যই আমরা বলি যে আজকে বিরোধীদের যেই অবস্থান হওয়ার পেছনে শুধুমাত্র একটাই কারণ, যে তাদের দলের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। ওই যে বললো আমাদের বিধায়ক যিনি আছেন কিছুক্ষণ আগে, যে ছেলে খেলা এটা তারা করছে। কি ছেলে খেলা করছে, যে সারা বৎসর এই রাজ্যের মানুষ দেখেছে কংগ্রেস সিপিএম একে অপরকে খুনাখুনি করছে, মারামারি করছে, গালমন্দ করছে, একে অপরকে বিভিন্ন জায়গায় তাদের কুৎসা রটাচ্ছে। কিন্তু আজকে যখন ভারতীয় জনতা পার্টির সরকার সুশাসনের সরকার চলছে, তারা তাদের নিজেদের মধ্যে সেই যে তাদের ব্যবধানটা সেটা তারা এক জায়গায় নিয়ে আসলো, এক ঘরে নিয়ে আসলো। তারা একে অপরের কাঁধে ভর করে বিজেপিকে শুধুমাত্র হারানোর জন্য তারা প্রত্যেকটা নির্বাচন লড়াই করছে। এবং তাদের যারা রাজ্য নেতৃত্ব আছে তারা অন ক্যামেরা বলেছে যে আমাদের লক্ষ্য একটাই, আমাদের লক্ষ্য বিজেপিকে হারাতে হবে। যদি তারা বলতো যে আমাদের লক্ষ্য এই রাজ্যের কিভাবে উন্নয়ন করা যায়, রাজ্যের মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, আপনারা আমাদেরকে ভোট দিন, রাজ্যের উন্নয়নে আমরাও সামিল হব, আমরা চেষ্টা করব। কিন্তু তারা কি বলছে, রাজ্য নেতৃত্বরা বলছে আমাদের নির্বাচনে একটাই লক্ষ্য, বিজেপিকে হারাতে হবে। আরে বিজেপিকে হারাতে তো আপনারা রাজ্যের মানুষের মন জয় করতে হবে, তো আগে গণদেবতাদের মন জয় করতে হবে, যারা আপনাদেরকে ভোট দেবে তাদের মন জয় করতে হবে। তো তাদের কথাতেই তারা বিভিন্ন জায়গাতে ভুল ভ্রান্তি তাদের প্রতিনিয়ত। এবং ওই যে বললাম, কোন দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই। নীতি আদর্শ থাকলে আজকে এই অবস্থান হতো না। তো যাদের নীতি নেই, আদর্শ নেই, দলীয় কোনো সিস্টেম নেই, মানুষ কেন তাদেরকে বিশ্বাস করবে? তো মানুষ আর তাদেরকে বিশ্বাস করছে না। সম্পূর্ণভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া পদ্ম ফুলের নিচে সামিল হচ্ছে। এবং আগামী দিনে দেখবেন প্রত্যেকটা জায়গাতে, আমি আগামী যে বিধানসভা আসছে, আবার বিধানসভা হবে, পাহাড়ে এডিসি নির্বাচন হবে, পৌর পরিষদ নির্বাচন হবে, মানুষ প্রত্যেকটা বার নির্বাচনে তাদের ভোট পার্সেন্টেজ কমাচ্ছে না, শুধু তাদেরকে মেসেজ দিচ্ছে যে এই রাজ্যের মানুষ আর তোমাদেরকে চায় না, রাজ্যের গণদেবতারা তোমাদের চায় না, রাজ্যের উন্নয়নে তোমাদের যেই অংশীদারিটা সেটাও মানুষ চায় না। সেই জন্য আজকে প্রত্যেকটা জায়গায় বারে বারে ভারতীয় জনতা পার্টির এই বিপুল জয়, এবং এই জয়টা প্রত্যাশিত জয়। আপনি বোধহয় আমার প্রসঙ্গটা এড়িয়ে গেছেন, আমি আবারও আপনাকে জানানোর চেষ্টা করব যে এই যে জয় হয়েছে সেটা আপনারা বলছেন যে প্রত্যাশিত জয়, আগামী দিনে আপনাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে? মানুষের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, প্রত্যেকটা স্তরের উন্নয়ন। সমাজে দেখুন আমাদের যে অন্তিম ব্যক্তি, আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলীয় গাইডলাইনে আমাদের প্রথম অবস্থানে লেখা রয়েছে যে সমাজের যে অন্তর্দয় আছে তাকে রক্ষা করো, তাকে উদ্ধার করো,
তাকে সম্পূর্ণরূপে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে তাকে পাইয়ে দিতে সাহায্য করো। ঠিক সেইভাবেই আমাদের প্রত্যেকটা কার্যক্রম, আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, যে সমাজের যে অন্তর্দয় আছে, অন্তিম ব্যক্তি যে আছে, পিছিয়ে পড়া যে আছে, তাকে সামনে নিয়ে আসা। অন্তর্দয় যে আছে তাকে সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তাকে পাইয়ে দিতে সাহায্য করা। এবং শুধুমাত্র এতটুকুই ক্ষান্ত নয়, আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের যারা কর্মী সমর্থকরা আছে তারা মানুষের সেবায়, ধরুন কোনো গরিব কৃষক ধান লাগাতে পারছে না, তার জমি আছে ধান লাগাতে পারছে না, তারা দলে গিয়ে একটা গ্রুপ বেঁধে তার জমিতে গিয়ে ধানের চারা রোপণ করে আসে, ধান কাটতে সাহায্য করে। এবং এইটা উদাহরণ একবার নয়, বারবার আমরা লক্ষ্য করেছি এই রাজ্যের বুকে। তো এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? আপনি যে বললেন আমি এড়িয়ে গিয়েছি, এড়িয়ে যাইনি। আমাদের লক্ষ্য আগেও যা ছিল আজকেও তাই আছে। আপনারা বলছেন উন্নয়ন, তো সেই জায়গায় আদৌ কি উন্নয়ন হয়েছে রাজ্যে? কেন উন্নয়ন হবে না? আগে এই রাজ্যের পরিচয় কি ছিল? 44 নম্বর জাতীয় সড়ক। এই রাজ্যে একটাই জাতীয় সড়ক ছিল, 44 নম্বর জাতীয় সড়ক। আর আজকের দিনে এই রাজ্যের বুকে 6টি জাতীয় সড়ক, 6টি জাতীয় সড়ক এই রাজ্যের বুকে। আপনি আগরতলা থেকে যেই কোনো দিকে বের হন আপনি দেখবেন বড় বড় রাস্তা হচ্ছে। আগে কুমারঘাট পর্যন্ত রেল লাইন ছিল, আগরতলা হয়ে এখন এটা সাবরুম অব্দি চলে গেছে। 18 থেকে 19টা জাতীয় স্তরের রেল আজকে ত্রিপুরা থেকে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হরিয়ানা এবং ভুবনেশ্বর, দেওঘর, কলিকাতা, প্রত্যেকটা জায়গাতে এই জাতীয় স্তরের রেল এই রাজ্য থেকে শুরু হয়েছে। যারা সাউথ ত্রিপুরার লোক আছে তাদের একটা দাবি ছিল যে জাতীয় স্তরের রেলটা যেন আগরতলা অব্দি না থেকে সাবরুম থেকে শুরু হয়। সেটার ব্যবস্থা আমাদের সরকার আস্তে আস্তে করে দিচ্ছে। আজকে আমাদের যে আগরতলা বিমানবন্দর ছিল সেটা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর রূপ দিয়েছে, এবং শুধু রূপ দেয়নি, সেটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর হয়েছে। একেবারে আপনাকে থামাবো, আপনি উন্নয়নের কথা বলছেন, আপনি বলছেন জাতীয় সড়ক হয়েছে, কিন্তু সেই জায়গায় আজ তো গ্রাম পঞ্চায়েতের ভোট চলছে। গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ এলাকাগুলিতে কি আদৌ উন্নয়ন হয়েছে? আপনি যান গ্রামে, আপনি যান আমার সঙ্গে গ্রামে, আপনি দেখবেন গ্রামের প্রত্যেকটা জায়গায় কি ধরনের উন্নয়ন হয়েছে। পেবার ব্লক লাগিয়ে, যেই গ্রামে আগে মেট্রো রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, সেই জায়গাতে কোনো ইটের রাস্তা হয়নি, পেবার ব্লক লাগিয়েছে, কালারিং রাস্তা হয়েছে, গ্রামীণ সড়ক। বিভিন্ন সময় আমাদের মন্ত্রী বিধায়করা তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে যে উনাদের এলাকাতে কি ধরনের গ্রামীণ রাস্তা হয়েছে। জলের ব্যবস্থা হয়েছে, গ্রামের প্রত্যেকটা ঘরে জলের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এটা আমিও বলবো, কিছু কিছু রাস্তা এখনো বাকি আছে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জল প্রত্যেক ঘরে এখনো সঠিকভাবে পৌঁছেনি, সেটাও হয়ে যাবে। ভোট চলাকালীন এবং ভোটের প্রাক মুহূর্তেও আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে সেই ছবি, যেখানে লক্ষ্য করা গেছে একাধিক ক্ষেত্রে রাস্তার এক প্রকার বেহাল দশা, তারা চলাচলের অযোগ্য, কোথাও একটা রোগীকে নিয়ে যেতে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, একবার নয় বারংবার। এবং শুধুমাত্র আমি রাস্তায় কথাই বলবো না, আপনি বলছেন জলের কথা, জলের সমস্যা কিন্তু প্রায় প্রতিনিয়ত প্রত্যেকটা গিরিবাসীরা কিন্তু অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের সামনে এসে। তাহলে সেই বিষয়টিকে কি আপনারা নজরে রাখছেন না, বা কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি আপনাকে বললাম এইমাত্র যে আমাদের প্রত্যেকটা জায়গাতে গ্রামীণ সড়ক, গ্রামীণ জলের ব্যবস্থা, কৃষকদের জন্য বিভিন্ন ধরনের ঋণের ব্যবস্থা থেকে শুরু করে সার বীজের প্রভূত উন্নত হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে রাস্তা এখনো সারাই হতে পারেনি। আরে 35 বছর 40 বছর শাসন করে যেই সরকারগুলো, বিরোধীরা যারা আছেন তারা কিছু করতে পারেনি। আমরা তো এটা 5 বছরে কি করে করবো এত তাড়াতাড়ি? সম্ভব না তো এটা। তারপরেও যতটুকু হয়েছে সেটা ঢের হয়েছে, যেটা প্রত্যাশার বাইরে হয়েছে। তো কিছু কিছু জায়গায় তো আমি বললাম যে সড়ক এখনো কিছু কিছু জায়গায় হয়নি, সেটা চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করার। এবং আমি তো বলেছি যে এই পঞ্চায়েত স্তরে আমারও যেই সমস্ত জায়গায় দায়িত্ব ছিল আমি দেখেছি প্রত্যেকটা জায়গাতে সড়ক হয়েছে, জলের লাইন চলে গেছে। কিছু কিছু ক্ষেত্রে সড়ক হয়নি, জলটা মানুষের কিছু বাড়িতে পৌঁছতে পারেনি, ইলেকট্রিকের যে খুঁটি সেটা কিছু জায়গাতে পৌঁছতে পারেনি, কিন্তু অনেক জায়গায় ইলেকট্রিকের সাব সেন্টার হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে গ্রামীণ এলাকায় সাব সেন্টার হয়েছে। যেই সমস্ত গ্রামীণ জায়গায় সাব সেন্টার বলতে কি, একটা মহকুমা স্তরেও স্বাস্থ্যের সঠিক পরিষেবা ছিল না, আজকে গ্রামীণ স্তরে সাব সেন্টারগুলোতে এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, ডাক্তার চলে গেছে,
বিভিন্ন যারা কর্মীরা আছে তারা পৌঁছে গেছে, এবং আমাদের যে আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, আমি আসি একটু আপনার না, প্রসঙ্গে। আমি আমার কথা শেষ হয়নি। আমাদের সরকার আসার পর ওয়ান উইন্ডো সিস্টেম করে দিয়েছে। আজকে আপনি একটা ঋণ নিতে একটা লোন নিতে গেলে দেখা যেত এই অফিস ওই অফিস 17 থেকে 18টা অফিসে যেতে যেতে মানুষের জুতা কয়েকটা নষ্ট হয়ে যেত। তো সেটার দিকে লক্ষ্য রেখে গরিব লোকদের কথা ভেবে আমাদের সরকার ওয়ান উইন্ডো সিস্টেম করেছে। মানে এক জায়গাতে গেলে আপনার যদি কাগজপত্র সঠিক থাকে সেটা ঋণ মুকুব হয়ে ঋণে লোন নিতে পারবেন আপনি। তো সেটার জন্য ওয়ান উইন্ডো সিস্টেম করে দিয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় মানুষের যে ফ্রি রেশন থেকে দেখুন, উন্নয়নের কথা যখন আপনি বলবেন আমার এটা বলতেই হবে, কারণ আমাদের সরকার আসার পর প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের সামাজিক মানুষের আর্থিক ক্ষেত্রে উন্নতি হয়েছে। আপনি বলুন না, আগে 3,000-3,500-এর মতন এসএইচজি গ্রুপ ছিল, যেটাকে আমরা মহিলা স্বসহায়ক দল বলি আমাদের সরকার আসার আগেও। আজকের দিনে আপনি খবর নিয়ে দেখুন প্রায় 49,000-এর উপরে এসএইচজি গ্রুপ এই রাজ্যের বুকে। এসএইচজি গ্রুপ 3,500 থেকে 49,000, মানে ভাবা যায় না কেন হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে মহিলারা সুযোগ সুবিধা পাচ্ছে, উন্নয়ন হচ্ছে। এবং আমার কাছে যে খবর আছে, যে তথ্য আছে, প্রত্যেকটা এসএইচজি গ্রুপ সরকারের থেকে লোন নিচ্ছে, এবং লোন নিয়ে তারা একবার নয়, দুবার নয়, 3বারও লোন নিয়েছে। এরকম এসএইচজি গ্রুপ আছে। কেন তারা লোন নিচ্ছে যে একবার, দুবার, 3বার? কারণ বিগত লোনটা তারা পরিশোধ করেছে, আবার লোন নিয়েছে। এইবার এই এসএইচজি গ্রুপের মায়েরা বোনেরা, অবশ্যই এসএইচজি গ্রুপের মায়েরা বোনেরা ছাড়া কাজ করে না মহিলাদের এটা। তো এরা বিভিন্ন ধরনের হাতের বানানো সামগ্রী, বিভিন্ন ধরনের মশলাপাতি তারা এসএইচজি গ্রুপের মাধ্যমে তৈরি করছে। এবং শুধুমাত্র এতটুকুই তা নয়, একটা জেলার এসএইচজি গ্রুপের প্রোডাকশন গুলো আরেক জেলায় কি করে যাওয়া যায় সেটার জন্য ফ্রি ভেহিকেলের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। এবং এই চাহিদা থাকা সত্ত্বেও ওই জেলাতেই ওদের চাহিদা থাকা সত্ত্বেও বিভিন্ন জেলা থেকে আদান প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। দেখুন, উন্নয়নের কথা যখন বলবো তখন মাপকাঠিটা সমস্ত দিকে যাবে। একেবারে রানাবাবু, আপনার প্রসঙ্গে আমি আসছি, যেখানে ওয়ান উইন্ডোর কথা আপনি বলছেন, আমরা কিন্তু সেই বিষয়টি অস্বীকার করছি না বা আমরা এড়িয়ে যাচ্ছি না, কিন্তু সেই জায়গায় আপনাদের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা রয়েছেন, বা বিশেষ করে আমি সুধাংশু দাসের কথাই বলবো, মন্ত্রী সুধাংশু দাস, তিনি কিন্তু একাধিকবার পরিদর্শনে গিয়েছেন। সেখানে তিনি নিজেই বলেছেন যে কর্মসংস্কৃতি লাটে। তাহলে কোথায় উন্নয়ন, কোথায় বা রয়েছে আপনাদের তৎপরতা? দেখুন, আমাদের সরকারের কি লক্ষ্য? সরকারের লক্ষ্য বিগত দিনে এই রাজ্যের বেকারদের অবস্থানের কথা মাথায় রেখে, শুধুমাত্র রাজ্যের নয় পুরো দেশের কথাই বলছি, সরকারি চাকরি প্রত্যেককে দেওয়া সম্ভব না, এটা কোনো সরকার পারবে না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার বিভিন্ন ধরনের স্কিলের ব্যবস্থা করা, হাতের কাজ শেখানো, বা তার যে প্রত্যেকটা মানুষ জন্ম থেকে কিছু না কিছু একটা স্কিল নিয়ে আসে। বুঝতে হবে সে কি চাইছে, তার কোন দিকে স্কিলটা, সে আর্ট বলুন, নাচ বলুন, গান বলুন, বিভিন্ন হাতের সামগ্রী বানানো বলুন, কম্পিউটার প্রশিক্ষণ বলুন, এছাড়া আরো বিভিন্ন আমাদের রাজ্যে রাবার উৎপাদন, এরপরে আগর উৎপাদন আমাদের রাজ্যে অনেক সারা বিশ্বের কাছে একটা সুনাম করে নিয়েছে। সেই জায়গাতে এই রাজ্যের বেকারদের জন্য বিভিন্ন ধরনের স্কিল ইন্ডিয়ার মাধ্যমে, যেটা আমাদের মোদিজি বারবার বলেন, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে আমাদের রাজ্যের যুবকরা বহিরাজ্যে গিয়ে তারা বিভিন্ন ধরনের স্কিলে যেটা তারা ট্রেনিং নিয়েছে সেটার তারা ওইখানে কাজ করছে। শুধু কাজ করছে না, তাদের আন্ডারে আরো বেশ কিছু যুবককে তারা ঢুকিয়েছে। তার মানে কি, এই তার যে শিক্ষাটা সেটা সে ওই জায়গায় নিয়ে পৌঁছেছে যে সে আরো 4-5 জন বেকারকে সে কর্মসংস্থান দিতে পারে। তো এই রাজ্যের কথা মাথায় রেখে, দেশের কথা মাথায় রেখে প্রত্যেকটা সময় আমাদের লক্ষ্য একটাই থাকে যে সরকারি চাকরি যেহেতু প্রত্যেক শিক্ষিতদের দেওয়া সম্ভব নয়, সেই জন্য প্রত্যেককে যাতে স্বরোজগারি করা যায়। এবং সেই জন্য স্বরোজগারির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন ইদানিংকালে আমাদের মোদিজি লাখপতি দিদির কথা বলেছেন, ড্রোন দিদির কথা বলেছেন। আগে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করতো, এখন তারা লক্ষ লক্ষ টাকা যাতে রোজগার করতে পারে সেটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মোদিজি। ড্রোনের মহিলারা ড্রোন চালাচ্ছে আজকের দিনে, এটা হলো উন্নয়ন। একেবারে রানাবাবু, আপনাকে থামাবো এবং এই মুহূর্তে আমাদের বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় আমরা ফিরে আসছি বিরতির পর। চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।